1980 সালের আগেও চীন মানেই ছিল ক্ষুধা, দারিদ্র্য ও জনসংখ্যার চাপে নুয়ে পড়া দেশ। বিশ্বের অন্যতম গরিব দেশ হিসেবে পরিচিত চীন আজ অর্থনীতির দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। গত 40 থেকে 45 বছরে চীন কি এমন করেছিল যাতে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হলো। চলুন তাহলে খুঁজে বের করি চীনের সেই বিস্ময়কর পরিবর্তনের পেছনের গল্প, যা আজ গোটা দুনিয়ার কাছে এক শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর চীনের অর্থনীতি ছিল ধ্বংসপ্রাপ্ত। মাও সেতুংয়ের দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লবের মতো সামাজিক প্রকল্পগুলো দেশটিকে আরও পিছনে নিয়ে গিয়েছিল। 1978 সালের আগ পর্যন্ত চীন ছিল আত্মনির্ভরশীল, বিদেশি বাণিজ্য থেকে অনেকটা বিচ্ছিন্ন এবং তাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন দেশটির দারিদ্র্যের হার ছিল প্রায় 81%। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর সংকট ছিল প্রকট। চীনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে দেং জিয়াওপিং এর হাত ধরে। 1978 সালে তিনি শুরু করেন রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ নামক আর্থিক সংস্কার নীতি। এই নীতির আওতায় চীন ধীরে ধীরে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারমুখী অর্থনীতিতে রূপান্তরিত হতে থাকে। কৃষিতে হাউস হোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম চালু হয়। শহরতলিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষিত করা হয়েছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে প্রতিযোগিতার মুখে আনা হয়। এই নীতির ফলে চীনের অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান বেড়ে যায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1981 থেকে 2012 সালের মধ্যে চীন 80 কোটি মানুষকে দরিদ্র সীমার নিচ থেকে তুলে স্বাবলম্বী করেছে। এই সংখ্যা বিশ্বের মোট দরিদ্র হ্রাসের 70%। 1981 সালে চীনে দারিদ্র্যের হার ছিল 81%। 2012 সালে সেটা হয় মাত্র 6.8%। 2018 সালে আরও কমে দাঁড়ায় মাত্র 2%। বর্তমানে চীনে দরিদ্রতা নেই বললেই চলে। এই অর্জন এককভাবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল দারিদ্র্য হ্রাসের উদাহরণ। চীন জানত যে বিনিয়োগে আকর্ষণের জন্য অবকাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই তারা ব্যাপকভাবে রাস্তা, হাইওয়ে, ফ্লাইওভার, বুলেট ট্রেন ও বন্দর নির্মাণে বিনিয়োগ করে। 2011 থেকে 2013 সালের মধ্যে চীন যত সিমেন্ট ব্যবহার করেছে তা যুক্তরাষ্ট্র গত 100 বছরেও ব্যবহার করেনি। বর্তমানে চীনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে চীন 70টিরও বেশি দেশে রেল, রোড এবং বন্দর তৈরি করেছে। চীন আজ বিশ্বের 25% বিদ্যুৎ একাই উৎপাদন করে। হাইড্রো ইলেকট্রিসিটি, কয়লা, সোলার উৎপাদনেও তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া চীন বর্তমান বিশ্ব বাজারের স্টিল প্রডিউসারের 50%, সিমেন্ট প্রডিউসারের 60%, স্মার্টফোন প্রডিউসারের 70% এবং খেলনার বাজারের 70%-এর দখলদার। এই বিশাল উৎপাদন ক্ষমতা তাদের রপ্তানি বাড়িয়েছে, খরচ কমিয়েছে এবং বিশ্ব আয়ের পথ খুলে দিয়েছে। চীনের আরও একটি বড় শক্তি হল দক্ষ মানব সম্পদ। বর্তমানে চীনে রয়েছে প্রায় 780 মিলিয়ন দক্ষ কর্মী। 1980 সাল থেকে চীন কারিগরি শিক্ষা ও পলিটেকনিক প্রতিষ্ঠানে ব্যাপক বিনিয়োগ করে। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা কম সময়ে বেশি কাজ করতে পারে। এই দক্ষতা ও সময়ানুবর্তিতা এমন পর্যায়ে নিয়েছে যা দেখে আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনে তাদের পণ্য উৎপাদন করতে আগ্রহী হয়ে ওঠে। 1990 সালে চীনা পণ্যের বৈশ্বিক বাজারের অংশ ছিল মাত্র 3%। বর্তমানে সেটা দাঁড়িয়েছে 17%-এ। সবচেয়ে বড় বিষয় হলো চীন কোনো পণ্য তৈরি করলে সেটি এত বড় পরিসরে করে যে তার দাম অটোমেটিক কমে যায়। যেমন যদি কোনো খেলনা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলে 100 টাকা খরচ হয়, চীন সেটি তৈরি করলে 40 থেকে 50 টাকা খরচ হয়। এভাবেই তারা বিশ্ববাজারের মূল নিয়ন্ত্রণে এগিয়ে আছে। একসময় চীনের বিস্তীর্ণ অঞ্চল ছিল শুষ্ক এবং মরুভূমিতে ঢাকা, কিন্তু ধারাবাহিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন আজ মরুভূমিকে কৃষি ও অর্থনীতির শক্ত ঘাঁটিতে পরিণত করেছে। 1978 সালে শুরু হওয়া উত্তর আশ্রয়বল্লভ প্রকল্পের মাধ্যমে চীন প্রায় 5048 কিলোমিটার জুড়ে সবুজ বনপ্রাচীর গড়ে তোলে, যা বালুর ঝড় ও মরুকরণ রোধে কার্যকর ভূমিকা রাখে। কুবুকি মরুভূমিতে এলিয়ন গ্রুপ এর নেতৃত্বে স্থানীয় জনগণকে কাজে লাগিয়ে মরু অঞ্চলকে বনায়ন ও চাষাবাদের উপযোগী করে তোলা হয়েছে, যেখানে সৌরবিদ্যুৎ, ঔষধি গাছ এবং ইকো ট্যুরিজম মিলিয়ে আয় হয়েছে শত কোটি ইউয়ান। চীন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সোলার প্ল্যান্টের নিচের ছায়াকে ব্যবহার করে শস্য উৎপাদন করছে, যার মাধ্যমে একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও চাষাবাদ সম্ভব হচ্ছে। ড্রিপ ইরিগেশন ও প্লাস্টিক মালচ প্রযুক্তির সাহায্যে তারা মরুভূমিতে পানি সংরক্ষণ করে তুলা, তরমুজ ও অন্যান্য ফসল উৎপাদন করছে। এসব উদ্যোগই চীনকে প্রাকৃতিক প্রতিবন্ধকতা জয় করে মরুভূমিকে কৃষি সম্পদে রূপান্তর করার
দৃষ্টান্ত স্থাপন করতে সাহায্য করেছে। আমাদের দেশেও মানুষ আছে অনেক ফসলি জমি, কিন্তু প্রয়োজনীয় দক্ষতা না থাকার কারণে উৎপাদন বাড়ছে না। এছাড়াও বাংলাদেশে চীনের মতো বিদ্যুৎ, রাস্তা, রেলের মতো মৌলিক অবকাঠামোগত সুবিধা নেই। আমরা এখনও বিদ্যুৎ সংকট, গ্যাস সমস্যা এবং আমদানি নির্ভরতা থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশ যদি সত্যি বৈশ্বিক অর্থনীতির অংশ হতে চায়, তাহলে আমাদেরও চীনের মতো মেধাবী ও দক্ষ লোকদের নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তাহলে বাংলাদেশও একসময় উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে।